আচ্ছা, আজকে আমরা থার্ড চ্যাপ্টারটার আই মিন পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটার ফার্স্টের দিকের যে জিনিসগুলো আমরা বাকি রেখে আসছিলাম, এস ব্লক, পি ব্লক আর ডি ব্লক মৌলের যে বৈশিষ্ট্যগুলা বা ধর্মগুলা, সেগুলো নিয়ে ডিসকাস করব। তো এখন আমাদের এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে বা সহজ লাগবে। প্রথম দিকে আমরা অনেক টার্ম জানতাম না, সন্নিবেশ বন্ধন জানতাম না, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এগুলো নিয়ে আইডিয়া অতটা ক্লিয়ার ছিল না। সো তারপর ওই ফাজানের নীতি এইসব জানতাম না। সো তখন এগুলা বললে আহ যথেষ্ট কঠিন মনে হইতো। তো এখন আমরা এই জিনিসগুলাকে ইজিলি ধরতে পারবো। সো এইখান থেকে যে পড়াগুলা সেটা হচ্ছে যে কোনো একটা বই ফলো করে প্রথম দিকে অবজেক্টিভের জন্য যে এস ব্লক মৌলগুলোর বৈশিষ্ট্য কি, পি ব্লক মৌলগুলোর বৈশিষ্ট্য কি, এইভাবে আছে। আর এখানে যেগুলা কোশ্চেন আকারে আসবে আমি সেই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। আর ওই কথাগুলো একবার করে বলে যাব, কিন্তু যে কোশ্চেনগুলো মিললে আসবে ওগুলা নিয়ে আমি কথা বলবো। তো আজকে হয়তো আমাদের এস ব্লক আর পি ব্লকের কিছু বৈশিষ্ট্য দেখা সম্ভব হবে বা কিছু কোশ্চেন দেখা সম্ভব হবে। ডি ব্লকটা হয়তো আজকে শুরু করতে পারবো না আমরা। তো আমি শুরু করতেছি। ফার্স্টে হচ্ছে এস ব্লক মৌলের এস ব্লক মৌল নিয়ে পড়বো আমরা। তো আমরা নর্মালি 9-10-এ পড়ে আসছিলাম যে পর্যায় সারণীর যে মৌলগুলো আছে এগুলা তাদেরকে তাদের ইলেকট্রন বিন্যাসের উপর আহ, ভিত্তি করে আমরা এটাকে চারটা ভাগে ভাগ করছিলাম: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক। তো এর মধ্যে এস ব্লকটা ছিল হচ্ছে আহ, যদি এরকম হয় যে কোনো পরমাণুর বাইরের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা একটা এস অরবিটালে প্রবেশ করে, তাহলে আমরা সেটাকে এস ব্লক মৌল বলতাম। তো নর্মালি আমাদের এস ব্লক মৌলগুলো হচ্ছে ওই গ্রুপ 1, গ্রুপ 2, আর হচ্ছে ওইদিকে গ্রুপ 18তেই একটা হিলিয়াম আছে, এরা হচ্ছে এস ব্লক মৌলের মধ্যে পড়ছে। তো এস ব্লক মৌলগুলোর নর্মাল যে বৈশিষ্ট্যগুলা একবার করে আমি বলে যাচ্ছি, কোনো কিছু বোঝার থাকলে সেগুলো বলে দিয়ে যাচ্ছি যে এগুলা হচ্ছে নর্মালি নরম ধাতু। এই যে সোডিয়াম, তারপর এই গ্রুপ 1-এ, গ্রুপ 2-তে যারা আছে এরা নরম ধাতু। এদেরকে যেমন সোডিয়ামকে পড়ে আসছি আমরা যে এটা ছুরি দিয়ে কাটা যায় এরকম। তো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান নর্মালি অনেক নিম্ন। তো এর মধ্যে ওই হাইড্রোজেনটা হচ্ছে শুধুমাত্র একটা গ্যাস, বাকিগুলা ধাতু। তো আমরা এই গ্রুপ 1 গুলাকে নর্মাল ক্ষার ধাতু আর গ্রুপ 2 এর গুলাকে মৃৎ ক্ষার ধাতু বলতাম। সো এগুলো নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গ্রুপ 1 এর ধাতুগুলোর মধ্যে যেহেতু বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে, তাদের বাইরের শেলে মানে বাইরের অরবিটালে একটা বিজোড় ইলেকট্রন আছে, সবগুলাতে NS1 এরকম। তো এরা, যাদের মধ্যে এরকম বিজোড় ইলেকট্রন বিন্যাস আছে, তারা প্যারাম্যাগনেটিক হবে। প্যারাম্যাগনেটিক মানে সামান্য চৌম্বক ধর্ম দেখাবে। তো এগুলা নিয়ে আমরা আরো ডিটেলস পড়বো। আর যেগুলা NS2 জোড় সংখ্যক ইলেকট্রন, তারা ডায়াম্যাগনেটিক হবে। ডায়াম্যাগনেটিক হবে মানে হচ্ছে তারা কোনো রকম চৌম্বক ধর্ম দেখাবে না, ম্যাগনেটিক। আই মিন এটার রিজনটা ছিল ওই যে আমরা যখন পড়ছিলাম, ওই যে হুন্ডের নীতি পড়ার সময় এই কথাটা বলছিলাম যে ইলেকট্রন যখন যে কোনো একটা দিকে স্পিন হইতে পারে, ইলেকট্রনের প্লাস হাফ মাইনাস হাফ। তো ইলেকট্রন যখন মুভ করতে থাকে, কোথাও ইলেকট্রন মুভ করলে বা চার্জ মুভ করলে সেখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো এখানে ওই বিজোড় ইলেকট্রনটা যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি করে রাখছে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য বা সেইটাকে আহ, নষ্ট করার জন্য যে বিপরীত চৌম্বক ক্ষেত্রটা দরকার, সেটা ওখানে নাই, কারণ একটাই মাত্র ইলেকট্রন আছে। বাট এই সব ক্ষেত্রে একটা ইলেকট্রন যেদিকে মুভ করতেছে আরেকটা তার বিপরীত দিকে মুভ করতেছে, মানে একটা যে যে দিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতেছে আরেকটা তার বিপরীত দিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার কারণে চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি। সো একটা আরেকটা কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, সো এই ক্ষেত্রে তারা কোনো চৌম্বক ধর্ম দেখাচ্ছে না, এরা চৌম্বক ধর্ম দেখাচ্ছে। ওকে, এরপর তারপর হচ্ছে আহ, এরা সাধারণত এদের আয়নীকরণ শক্তির মান নরমালি অনেক কম, মানে সহজে তারা একটা ইলেকট্রন বাইরে ছেড়ে দিচ্ছে। আহ, এরা সাধারণত আহ, এই ক্ষার ধর্ম দেখায়। তো এগুলো আমরা জানি, এদেরকে ক্ষার, এজন্যই ক্ষার ধাতু বলা হয়। তো একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা দেখাচ্ছি যে আমরা শিখা পরীক্ষা পড়ে আসছিলাম গুণগত রসায়নে। যে শিখা পরীক্ষার মধ্যে আমাদের যে ব্যাপারটা ছিল যে আমরা ওই ধাতুর লবণগুলা নিয়ে তার মধ্যে কোন ক্যাটায়ন আছে বা কোন ধাতুর আয়নটা উপস্থিত আছে, সেটা আমরা শিখার মধ্যে দিয়ে জারণ শিখায় ধরে ওই বুনসেন বার্নারে ধরে বিভিন্ন কালার দেখার মাধ্যমে সেটা আমরা জাজ করতে পারতাম। যেমন সোডিয়াম লবণের ক্ষেত্রে সোডিয়ামটা একরকম কালার দিত, সোনালী হলুদ কালার দিত।
এরকম বেরিয়ামের ক্ষেত্রে আপেল সবুজ, এরকম কিছু কালার ছিল আর কি। তো এই ক্ষেত্রে এই যে গ্রুপ 2 এর যে বেরিলিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+, এরা শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না, এই কোশ্চেনটা আসে। বা এরকম যে বেরিয়াম ও ম্যাগনেসিয়ামের লবণ আর কি, বা বেরিয়াম 2+ ও ম্যাগনেসিয়াম 2+ এর লবণ শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। আমরা কিন্তু আজকে ওই কোশ্চেন ধরে ধরে পড়বো, ওকে? এইটা এটা কোশ্চেন আকারে আসে। তো এইটার রিজনটা হচ্ছে যে বর্ণ দেখানোর জন্য যে নিয়মটা ছিল সেটা হচ্ছে এই লবণের যখন আমরা ওই লবণটাকে শিখায় ধরতাম, তখন কি হইতো, এরা ফার্স্টে ওই বিপরীত যে আয়নটা আছে, ধর বেরিয়াম ক্লোরাইড, এই বিপরীত যে আয়নটা আছে ওর থেকে 2টা ইলেকট্রন নিয়ে আগে বেরিয়াম 2+, যেটা ওটা আগে ওই ক্লোরিনের 2টা ইলেকট্রন নিয়ে ফার্স্টে বেরিয়াম হইতো, ওকে? পরবর্তীতে সে তাপ শোষণ করে উত্তেজিত বেরিয়াম পরমাণু হইতো, মানে ওই যে তার একটা ইলেকট্রন উপরে শেলে যাইতো। তারপরে তাপ যখন সে ছেড়ে দিত আবার ওই শক্তিটা, তখন আলো আকারে ছাড়তো, ওইটাকে আমরা বর্ণ আকারে দেখতাম। কিন্তু বেরিয়াম 2+ বা বেরিয়াম পরমাণু আর ম্যাগনেসিয়াম পরমাণুর আকার এতটাই ক্ষুদ্র যে এদের ওই বাইরেশিয়াল ইলেকট্রন গুলাকে যে উপরের স্তরে পাঠানোর জন্য যে পর্যাপ্ত শক্তি দরকার, সেই শক্তিটা শিখা ওই বুনসেন বার্নারের শিখা থেকে আমরা দিতে পারি না, সাপ্লাই করতে পারি না, এই জন্য তারা বর্ণ দেখায় না। তো এই কথাটা লিখে দিচ্ছি জাস্ট। বেরিয়াম ও ম্যাগনেসিয়াম পরমাণু অতি ক্ষুদ্র হয় মানে নিউক্লিয়াসের সাথে বাইরে শেলে ইলেকট্রন গুলো খুব শক্তভাবে আবদ্ধ, ওকে? অতি ক্ষুদ্র হওয়ায় যোজ্যতা ইলেকট্রন দুটি নিউক্লিয়াসের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। উচ্চ স্তরে যাওয়ার জন্য, আচ্ছা এটাকে উপরে লিখি লাইনটা। এক্ষেত্রে ইলেকট্রনকে উচ্চ শক্তি স্তরে পাঠানোর প্রয়োজনীয় শক্তি বুনসেন শিখা থেকে পাওয়া যায় না। বুনসেন শিখা থেকে পাওয়া যায় না। এই জন্য আমরা ওই বর্ণটা দেখি না, কারণ যদি ওই বেরিয়াম ম্যাগনেসিয়াম পরমাণুর ওই বাইরের শেল ইলেকট্রন গুলো উপরে শক্তি স্তরে আমরা পাঠাইতে পারতাম ওই তাপ দিয়ে, পরে ওরা যখন আবার শক্তি ছেড়ে দিয়ে নিচে নামে আসতো তখন বর্ণ দেখতাম। কিন্তু বুনসেনের শিখা দিয়ে আমরা ওটা করতেই পারতেছি না, এই কারণে তারা কালার দেখায় না। আচ্ছা, এবার আরো 2টা শব্দ নিয়ে বলতেছি, যে 2টা শব্দ যদিও এখন না বললেও পারতাম, এটা অবশ্য আমাদের 4 নাম্বার চ্যাপ্টারে আবার আছে, তবু তারা বই পড়তে গিয়ে যদি কথাটা চলে আসে বারবার একটু কষ্ট লাগতে পারে। এই জন্য আই মিন পড়তে গিয়ে বুঝতে একটু কষ্ট হইতে পারে, এই জন্য আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, এটা মুসলাম, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা আহ দ্রাব্যতা অলরেডি অবশ্য আমরা ফাজানের নীতি দিয়ে দ্রাব্যতাটাকে ব্যাখ্যা করে ফেলছি। যেমন আমরা যদি এরকম বলি যে এই যে বেরিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট,
ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এদের দ্রাব্যতার ক্ষেত্রে আমরা এভাবে বলছিলাম যে যার সমযোজী বৈশিষ্ট্য যত বেশি হবে তার দ্রাব্যতা তত কম হবে। আর প্রত্যেকটার মধ্যে যেহেতু এই যে বেরিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, কোনো কিছু মনে না থাকলে বলিস, আবার আমি মনে করাই দিব। এই তিনটা আয়নের মধ্যে ক্যাটায়নের আকার যত ছোট হইতো তার সেই ওই তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হইতো, বা ক্যাটায়নের আকার যত ছোট হইতো তার পোলারন তত বেশি হইতো, এরকম ব্যাপারটা ছিল। তো আমরা জানি যে এই ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে নামলে আস্তে আস্তে ওই ক্যাটায়নের আকারের দিক দিয়ে বললে এই বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মধ্যে সবচেয়ে ছোট আকৃতির হবে হচ্ছে বেরিয়াম কার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম কার্বনেট, এরকম একটা অবস্থা হবে। তো এই ক্ষেত্রে আমাদের ওই আহ, যদি বলি ওই দ্রাব্যতা ওভাবে ব্যাখ্যা করতে যাই, তাইলে আমাদের ফাজানের নীতি দিয়ে বলতে গেলে এই ক্ষেত্রে দ্রাব্যতা, আয়নিক যৌগের দ্রাব্যতা বেশি ছিল, তাহলে কার এখানে আয়নিক বৈশিষ্ট্য বেশি? উম, যদি এভাবে বলি তাহলে আয়নিক বৈশিষ্ট্যটা কার বেশি আসতেছে? আয়নিক বৈশিষ্ট্য বেশি আসতেছে এই ইসের, আই মিন ক্যালসিয়াম 2+-এর, কারণ এটার আকার তুলনামূলক বড়। যার আকার ছোট তার মধ্যে পোলারাইজেশন বেশি হয়, সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়, এরকম ছিল। তাহলে আমরা এই ক্ষেত্রে একটু আরেকটা টার্ম দিয়ে ব্যাখ্যা করা যায় ব্যাপারটা, মানে আরেকটা টার্ম দিয়ে ব্যাখ্যা করতে হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে হাইড্রেশন এনথালপি আর হচ্ছে ল্যাটিস এনথালপি। এই জিনিসটা একটু বলে নিই। ল্যাটিস, তোরা ল্যাটিস শুনছিস বা কেলাস, একটা হচ্ছে ল্যাটিস এনথালপি, আর একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। ওকে, তো আমরা যদি ওই যে দ্রাব্যতা ওভাবে ব্যাখ্যা করতে যাই তাইলে এইটা ব্যাখ্যা করা যায় না, মানে কোনো কোনো ক্ষেত্রে দ্রাব্যতা ব্যাখ্যা করতে গিয়ে এই ব্যাপারটা নিয়ে আসতে হয়। তো এটা কি জিনিস? আমরা জানি যে আয়নিক যৌগগুলো একটা কেলাসের মধ্যে থাকে, বা NaCl এর কথা যদি বলি, আমরা 9-10-এ পড়ে আসছিলাম NaCl এর মধ্যে Na+Cl- গুলা একটা কেলাসের মধ্যে আবদ্ধ থাকতো। তো ওই বা ল্যাটিস বলতাম ওটাকে। তো একটা ল্যাটিসের মধ্যে বা একটা কেলাসের মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়ন গুলা যে শক্তি দ্বারা আবদ্ধ হয়ে আছে, আই মিন এক মোল বিচ্ছিন্ন ওই অ্যানায়ন আর এক মোল ক্যাটায়ন, অ্যানায়ন আর ক্যাটায়ন, এইগুলা যে শক্তি দিয়ে আবদ্ধ আছে, এদেরকে যদি আমি পরস্পর থেকে সরাই ফেলতে চাই, তাহলে যে পরিমাণ শক্তি দেওয়া লাগবে সেটাকে আমরা বলি ল্যাটিস এনথালপি। ওকে, তাহলে সহজ কথায় যদি বলি যে আহ, কেলাসে, সহজ করে লিখতেছি, হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল সংজ্ঞা না, কেলাসে আবদ্ধ ক্যাটায়ন ও অ্যানায়নগুলোকে বিচ্ছিন্ন করার শক্তি, ওকে, বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় শক্তি, যেগুলাকে আমরা সরাই ফেলবো, বা যে শক্তি দ্বারা তারা আবদ্ধ হয়ে আছে সেটা বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় শক্তি। একটু কি বুঝছিস সবাই? যে আমরা জানি, ধর NaCl এর কথা যদি বলি, NaCl এর মধ্যে, আই মিন লবণের মধ্যে Na+Cl-, প্রত্যেকটা Cl- তার চারপাশে 6টা Na+ দিয়ে ঘেরা ছিল। মানে 9-10-এ যখন এই গঠনটা পড়ছিলি ক্লাসের, মনে পড়ে কিনা, এরকম একটা চিত্র ছিল। এখন আঁকা লাগবে না তোদের, একটু মনে করাই দিচ্ছি জাস্ট। সরি।
এরকম একটা চিত্র ছিল যেখানে এইখানে একটা সোডিয়াম ছিল, এইখানে একটা Na+, এখানে একটা Cl-, এখানে Na+, এরকম করে একটা কেলাস গঠন আঁকা ছিল, মানে লবণের যে দানাটা। তো এই ক্ষেত্রে আমার চিত্রটা আশা করি ঠিক আছে। আচ্ছা, না হলেও আশা করি মনে পড়ছে এখন তোদের। এইখানে যে Na+ আর Cl- গুলো একটা আরেকটার সাথে আবদ্ধ, সেই আবদ্ধ হওয়া যে শক্তি দ্বারা তারা আবদ্ধ, বা এদেরকে যে শক্তি দিয়ে আমার সরায় ফেলতে হবে, সেই শক্তিটাকে আমরা বলবো ল্যাটিস এনথালপি। আচ্ছা, এবার হাইড্রেশন এনথালপিটা কি? হাইড্রেশন এনথালপি, হাইড্রেশন এনথালপি, পেন লাগলে বলিস। হাইড্রেশন এনথালপি হচ্ছে এই লবণের দানাটাকে যখন আমি পানিতে দিতাম, তখন আমরা দেখতাম, ধর এটা যদি Na+ হয়, এইটা যদি Na+ হয়, এই Na+ এর চারপাশে পানির অণুগুলো এসে ঘিরে ধরতো, পানির অণুগুলোর অক্সিজেন প্রান্ত এসে এর পাশে এভাবে ঘিরে ধরতো। এটা যদি Na+ হয়, তার চারপাশে এরকম অক্সিজেন প্রান্তগুলো থাকতো। আবার ধর এখানে যদি Cl- থাকে কোথাও, তাহলে Cl- এর পাশে যখন পানির অণু আসতো, তখন এই যে H প্রান্তটা পানির অণুর Cl এর দিকে থাকতো, মানে ওই, ওকে, এভাবে পানির অণুগুলা এসে তাদেরকে আলাদা করে ফেলতো। তো আমরা জানতাম কি, আমরা 9-10-এ চ্যাপ্টার 8-এ পড়ে আসছিলাম যে বন্ধন সৃষ্টি হলে শক্তি নির্গত হয়, আর বন্ধন ভাঙতে শক্তি দিতে হয়, এরকম অবশ্য আমরা ওই আয়নীকরণ শক্তির মধ্যেও বলে আসছি গিয়ে। তো যখন এখানে পানির অণুগুলা এই Cl- আয়নের বা ঋণাত্মক আয়নের কাছে আসতেছে, বা এই ধনাত্মক আয়নের সাথে আসতেছে, তখন এখানে কিন্তু পানির অণুর সাথে ওই পজিটিভ আর নেগেটিভের একটা বন্ধন হচ্ছে, কারণ এটা ছিল নেগেটিভ পোল পানির, এই নেগেটিভের সাথে এটার একটা বন্ধন হচ্ছে, এদিকে এই পজিটিভের সাথে এই নেগেটিভ Cl- এর একটা বন্ধন হচ্ছে। তো যখন ওইখানে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে, ওই বন্ধন সৃষ্টি হলে কিন্তু শক্তি নির্গত হয়ে আসবে। তাহলে সেইখানে যে শক্তিটা নির্গত হয়ে আসতেছে সেটাকে আমরা বলতেছি হাইড্রেশন এনথালপি। তো সহজ করে লিখতেছি, আমি কিন্তু সংজ্ঞা লিখতেছি না, সংজ্ঞাটা একটু অন্যভাবে দিতে হবে। তো হাইড্রেশন এনথালপিটা হবে যে আহ, দ্রবণে বা জলীয় দ্রবণে পানির অণুর পানির অণু বিপরীত আচ্ছা, পানির অণু আয়নিক কেলাসের আয়নের সাথে যুক্ত হলে যে শক্তি নির্গত হয়, আমি কিন্তু সহজভাবে লিখলাম, এই সংজ্ঞা কিন্তু সংজ্ঞা না, সংজ্ঞাটা ওই যে 1 মোল দিয়ে দিতে হবে, ওটা আমরা বইয়েও পাবি, আর নাইলে এটা আমরা 4 নাম্বার চ্যাপ্টারে পাবো আর কি, 4 নাম্বার চ্যাপ্টারে আবার আছে মেবি। আর যদি বইয়ে পেয়ে যাস ওভাবে লিখে নিতে পারিস তোদের মতো করে, সমস্যা নেই, ওই 1 মোল দিয়ে বলা লাগবে ওখানে। আচ্ছা, তো এইখানে তার মানে জলীয় দ্রবণে পানির অণু যখন এই আয়নিক কেলাসের আয়নের সাথে যুক্ত হইতে আসে, তখন যে শক্তিটা নির্গত হয় সেটাকে বলতেছি আমরা হাইড্রেশন এনথালপি। তাহলে এখন আসি, এখানে দুইটা শক্তি কাজ করতেছে। একটা, কেলাসকে যখন আমি পানিতে দিচ্ছি, তখন কেলাসের ক্যাটায়ন অ্যানায়ন গুলা তাদের পরস্পরের সাথে যে শক্তি দিয়ে আবদ্ধ, সেই শক্তিটাকে আমরা ল্যাটিস এনথালপি বলতেছি, বা ওই শক্তিটা ছিন্ন করতে যে পরিমাণ শক্তি দরকার, বা ওই বন্ধনটা ছিন্ন করতে যে পরিমাণ শক্তি দরকার, তাকে আমরা ল্যাটিস এনথালপি বলতেছি। আর আহ পানির অণু যখন এই আয়নগুলাকে এসে ঘিরে ধরতেছে, তখন যে শক্তি নির্গত হচ্ছে বন্ধন সৃষ্টি হওয়ার কারণে, সেটাকে বলতেছি আমরা হাইড্রেশন এনথালপি। তো এখন এইখানে Na+Cl- এর সাথে আবদ্ধ হয়ে আছে, এইটা ছিন্ন হয়ে আসবে কখন? যখন এই পানির অণু এর সাথে এসে বন্ধন গঠন করবে, এই যে হাইড্রেশন এনথালপি, যে শক্তিটা নির্গত হয়ে আসতেছে, বেরোয় আসতেছে, সেই শক্তিটা যদি এদের মধ্যকার যে আকর্ষণ শক্তি বা বন্ধন শক্তি তার তুলনায় বেশি হয়, তাহলে এই তাপ দিয়ে এটা ভেঙে যাবে। এরা যে শক্তি দিয়ে এখানে আবদ্ধ হয়ে আছে, তার তুলনায় যদি এখানে নতুন বন্ধন সৃষ্টি হওয়ার ফলে যে শক্তিটা নির্গত হইলো সেটা যদি বেশি হয়, তখন এই বন্ধনটা ভেঙে যাবে এবং এই Na+ আর Cl- গুলা পানির সাথে চলে যাবে। সবাই কি কথাটা বুঝছিস? আচ্ছা, আবার বলতেছি, পানির অণু যখন Na+ এর কাছে আসছে, তখন একটা শক্তি নির্গত হয়েছে, মানে একটা তাপ বেরোয় আসছে। ওই তাপটা
যদি এই যে Na+Cl- এর সাথে যে বন্ধন দিয়ে আবদ্ধ আছে সেই বন্ধন ভাঙার জন্য যে তাপ দরকার তার চেয়ে বেশি হয় বা তার সমান হইলে ওই বন্ধনটা ভেঙে যাবে। এটা কি বুঝতেছিস? কারণ আমরা তো বাইরে থেকে তাপ দিচ্ছি না, তো পানির অণু এসে যখন এর পাশে ঘিরে ধরছে তখন সে একটা তাপ নির্গত করতেছে, কারণ ওই যে একটা বন্ধন সৃষ্টি হচ্ছে। ওই বেরোয় আসা তাপটা যদি এইখানে যে অ্যানায়ন আর ক্যাটায়ন গুলো Na+ আর Cl- গুলো যে শক্তি দিয়ে আবদ্ধ হয়ে আছে, যে ল্যাটিস এনথালপি, তার চেয়ে যদি বেশি হয় তাহলে ওই তাপ দিয়ে ওই বন্ধনটা ভেঙে যাবে। তখন Na+ আর Cl- গুলা কেলাস থেকে আলাদা হয়ে পানির মধ্যে মিশে যাবে। এবার বুঝছিস সবাই? এই তন্নি বুঝছিস? মারিয়া, নামি, ওকে, থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে এইবার কখন একটা আয়নিক যৌগ আর একটা মানে পানিতে দ্রবীভূত হবে, তার মানে যখন এই হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপির চেয়ে বেশি হবে। তাইলে আমরা এটাকে এভাবে দেখাই। আহ আচ্ছা, ওকে, লিখতেছি হাইড্রেশন এনথালপি, হাইড্রেশন এনথালপি গ্রেটার দেন ল্যাটিস এনথালপি হলে, ল্যাটিস এনথালপি হলে, এনথালপি হলে হলে আহ, যৌগ পানিতে দ্রবীভূত হয়, যৌগ পানিতে দ্রবীভূত হয়। এটুকু আগে লেখ। সবার জন্যই? বাকি বাকিদের ঠিক আছে কি? আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় ভাইয়া তোর নেটে প্রবলেম ভাইয়া, একটু, আচ্ছা একটু ওয়েট কর। আচ্ছা, এখন আসতেছি আমরা। ধর তাইলে আমরা ওই যে মৃৎক্ষার ধাতু নিয়ে যেটা বলতেছিলাম, যে বেরিয়াম, তাহলে বেরিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এইসব ক্ষেত্রে যদি এই তিনটার মধ্যে কার দ্রাব্যতাটা পানিতে বেশি হবে বা কম হবে এটা যদি বের করতে বলে, তাহলে আবার আমরা এই ল্যাটিস এনথালপি আর হাইড্রেশন এনথালপি কথাটা দিয়ে বলবো। তো পানির অণু, এই যে হাইড্রেশন এনথালপির মান যত বেশি হবে তত সহজে যৌগটা পানিতে দ্রবীভূত হবে, ব্যাপারটা এরকম। তো হাইড্রেশন এনথালপির মানটা কিসের উপরে নির্ভর করে? এই যে এখানে ধর ইয়া তো নেগেটিভ অ্যানায়ন তো সবগুলাতে কমন, তাহলে এখানে যা যা আছে সেটা হচ্ছে Be2+, ম্যাগনেসিয়াম 2+, আর ক্যালসিয়াম 2+। তার মানে হচ্ছে আমার ক্যাটায়ন গুলা নিয়ে চিন্তা করা লাগবে। তো ক্যাটায়ন গুলার মধ্যে আকার সবচেয়ে ছোট বেরিয়াম 2+-এর। তার মানে এই তিনটা ক্যাটায়নের মধ্যে চার্জ ঘনত্ব, মানে ছোট জায়গার মধ্যে চার্জ, ওর চার্জ ঘনত্ব সবচেয়ে বেশি, তারপরে ওর চার্জ ঘনত্ব, তারপরে ওর চার্জ ঘনত্ব। তার মানে এই তিনটা আয়নের মধ্যে পানি কার সাথে বেশি শক্তভাবে, দৃঢ়ভাবে কার সাথে যুক্ত হতে পারবে? কি মনে হয় পানির অণু কার প্রতি বেশি আকৃষ্ট হবে এই তিনটার মধ্যে? কার মধ্যে চার্জ ঘনত্ব বেশি? বেরিলিয়াম, তাই Be2+, এটার মধ্যে চার্জ ঘনত্ব বেশি বা এটা বেশি পজিটিভ। ওকে, তো এর দিকে পানির অণু বেশি আকৃষ্ট হবে। আর তাইলে আমরা পড়ছিলাম যে বন্ধন সৃষ্টি হইলে শক্তি নির্গত হয়, আর যে বন্ধন যত শক্তিশালী
সেই বন্ধন থেকে নির্গত শক্তির পরিমাণ তত বেশি। তাইলে এই তিনটা আয়নের ক্ষেত্রে কোনটার মধ্যে থেকে হাইড্রেশন এনথালপি বা নির্গত শক্তির পরিমাণ বেশি হবে? কোনটার মধ্যে বেশি? বেরিয়াম 2+, তাই না? সরি, এটা কিন্তু বেরিয়াম না, বেরিলিয়াম। হ্যাঁ, বেরিলিয়াম 2+। তো এই বেরিলিয়াম 2+ এর ক্ষেত্রে নির্গত শক্তির পরিমাণটা সবচেয়ে বেশি হবে। তার মানে ল্যাটিস এনথালপির তুলনায় হাইড্রেশন এনথালপি সবচেয়ে বেশি হবে এই বেরিয়াম 2+ এর ক্ষেত্রে। তারপরে আস্তে আস্তে এগুলা হাইড্রেশন এনথালপির মান কমতে থাকবে। তার মানে আমরা যখন উপর থেকে নিচের দিকে নামতেছি, এভাবে লিখে দিচ্ছি যে ক্যাটায়নের চার্জ ঘনত্ব, ক্যাটায়নের টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। চার্জ ঘনত্ব হ্রাসের সাথে সাথে ওইদিকে গেলে, নিচে নামলে আস্তে আস্তে আকার বড় হয়ে যাচ্ছে তো ক্যাটায়নের, তাইলে চার্জ ঘনত্ব হ্রাস পাচ্ছে। হ্রাসের সাথে সাথে হাইড্রেশন এনথালপি কমতিছে। হাইড্রেশন মানে নির্গত শক্তির পরিমাণটা কমতিছে। এনথালপি হ্রাস পায়, ফলে দ্রাব্যতা হ্রাস পায়। ওকে, কিন্তু এটাকে আমরা যদি নর্মাল ওই যে ফাজানের নীতি দিয়ে বলতাম, তাইলে কিন্তু এরকম আসার কথা ছিল যে ক্যাটায়নের আকার যত ছোট হয় তার কি বলে, ক্যাটায়নের আকার যত ছোট হয় তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হয়। তার মানে এইটা সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার মানে এটার দ্রাব্যতা সবচেয়ে কম হওয়ার কথা ছিল। কিন্তু এখানে অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা করা লাগবে এরকম হাইড্রেশন এনথালপি আর ল্যাটিস এনথালপি দিয়ে। সবাই বুঝছিস আশা করি? কোনটা? না, আয়নিক যৌগ হিসেবে বলবো না। আচ্ছা, এই যে একটা ভালো কোশ্চেন, বেরিয়াম আয়নিক যৌগ গঠন করে না নরমালি। ওকে, বেরিয়াম আয়নিক যৌগ গঠন করে না, এইটা একটু আমরা নোট আকারে লিখে রাখি। নরমালি একটু লিখে রাখ এই নোটটা, যে বেরিয়াম ব্যতীত, এই সরি বেরিলিয়াম, আমি বারবার বেরিয়াম বলে ফেলতেছি, সরি, বেরিলিয়াম ব্যতীত, বেরিলিয়াম ব্যতীত অন্য সকল এস ব্লকের অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে। আয়নিক যৌগ গঠন করে। একটু আগেই বলে আসছি যে নর্মালি কেন বেরিলিয়াম এটা চায় না, কারণ বেরিলিয়ামের আকার ছোট হওয়ার কারণে ওই সহজে ইলেকট্রন ত্যাগ করাটা তার পক্ষে সহজ হয় না। সে যে বেরিলিয়াম 2+ হবে, সেটা এতটা সহজ হয় না তার জন্য। ওকে, এই জন্য আমরা কিন্তু ওই যে যখন সংকরণ পড়ছিলাম BeCl2 যখন পড়ছিলাম, মনে আছে কিনা, তখন কিন্তু আমরা এরকম সমযোজী বন্ধন দিয়েই দেখাইছিলাম। আশা করি মনে আছে সবার। আচ্ছা, ওকে, তো এস ব্লক থেকে মোটামুটি কোশ্চেন আসলে এগুলাই আসবে। আর একবার কিন্তু রিডিং পড়বি, এই প্রথম দিকে অনেক আজাইরা কথাবার্তা আছে, ওগুলো অবজেক্টিভের জন্য লাগবে। আজাইরা বলতে বুঝাচ্ছি যে ওগুলাকে এমনি তুই একবার করে পড়লেই বুঝতে পারবি, তবে একবার করে দেখে যাবি। আচ্ছা, এবার আসি আমাদের পি ব্লকে চলে যাচ্ছি আমরা। আচ্ছা, এস ব্লকের মধ্যে আরেকটা কোশ্চেন, তোরা অবশ্যই এটা জানিস আশা করি, 9-10-এ পড়ে আসার কথা, যে সোডিয়াম, এরা অনেক সক্রিয় তো, সোডিয়াম ধাতুকে নরমালি মুক্ত অবস্থায় রাখা যায় না, এদেরকে খোলা অবস্থায় রাখা যায় না, এদেরকে কেরোসিনের নিচে রাখা হয়। মনে আছে না? সবার কি মনে আছে? আচ্ছা, সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কেন?
এরা অনেক সক্রিয় ধাতু। সোডিয়াম সক্রিয়তা সিরিজেও আমাদের ওই যে কে না কে ম্যাকগাইভার এলো যেন, যেগুলো আমরা পড়ছিলাম সক্রিয়তা সিরিজ 9-10 চ্যাপ্টার 10-এ, তো সেখানেও আহ, হয়, ইসের সোডিয়াম উপরের দিকে ছিল সক্রিয়তা সিরিজের। সো এই সোডিয়ামটাকে যদি আমরা বাতাসে উন্মুক্ত অবস্থায় রেখে দিই, সে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফার্স্টে সোডিয়াম অক্সাইডে পরিণত হয়। ওকে, আমি সমতা করতেছি না, চাইলে সমতা করা যেত। পরবর্তীতে এই সোডিয়াম অক্সাইড আবার বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, এই যে এটা একটা ক্ষারধর্মী অক্সাইড, কার্বন হচ্ছে অম্লধর্মী অক্সাইড, তো লবণ উৎপন্ন করে Na2CO3। ওকে, আর যদি, তো আমি ধর সোডিয়ামকে সোডিয়াম হিসাবে রাখতে চাচ্ছি, খোলা অবস্থায় রাখলে তো সোডিয়াম কার্বনেট হয়ে যাচ্ছে। তো আমি যদি এটাকে, তাহলে এটাকে যদি বাতাসে রাখি, বাতাসে, আর যদি একে পানিতে রাখি তখন আবার আরেক ঝামেলা। পানিতে রাখলে, একে যদি পানিতে রাখি তাইলে যে অবস্থা, সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, এবং সাথে প্রচন্ড তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদী একটা বিক্রিয়া হয়। এবং এই হাইড্রোজেন গ্যাস আমরা জানি নিজে জ্বলে, হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে। তো পানিতে জানি দ্রবীভূত অক্সিজেন আছে, পানিতে যে দ্রবীভূত অক্সিজেন আছে বা বাতাসে এই গ্যাস যখন বুদবুদ আকারে বাতাসে আসবে, বাতাসে যে অক্সিজেন আছে, সেই বাতাসে এসে বাতাসের অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করবে, বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলবে, জ্বলে আগুন ধরে যাবে আর কি। তো এই বিক্রিয়াটা হওয়ার সময়, এই বিক্রিয়াটা হওয়ার সময় আগুন ধরে যাবে। আই মিন এই যে হাইড্রোজেন নিজে জ্বলতেছে, দহন বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেনের। তো এই কারণে খুব রিক্সি জিনিস, এটাকে আহ, পানিতেও রাখতে পারতেছি না, আবার বাতাসে খোলা অবস্থায় রাখলে সোডিয়াম কার্বনেট হয়ে যাচ্ছে, এই জন্য সোডিয়ামকে আমরা কেরোসিনের নিচে রাখি। ওকে, ল্যাবেও যখন তোরা প্র্যাকটিক্যাল করতে যাবি, সোডিয়ামকে সবসময় দেখবি যে একটা পাত্রের মধ্যে কেরোসিনের নিচে রাখা হয়েছে। ওইটা তো ওই যে বলছি নরম ধাতু, আলুর মতো ছোট ছোট করে কেটে নিচে রাখা হয়েছে, তোলার সময় আমরা চিমটা দিয়ে ওখান থেকে তুলে নিই। ওকে, আচ্ছা, তো এবার আমি পি ব্লক মৌলে চলে যাচ্ছি। ওকে, তোরা আরেকবার একটু জয়েন দিয়ে নে, ট্রাই করে দেখিস। আচ্ছা, তো তারপরে আমাদের গ্রুপ পি ব্লক মৌল, যেগুলা পি ব্লক মৌলের মধ্যে আছে হচ্ছে ওই গ্রুপ 13 থেকে 18। ওকে, ওকে, তো এই পি ব্লক মৌলের মধ্যে প্রথমে আসতেছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, পি ব্লক মৌলের গুলার যে যদি ধর্ম নিয়ে একটু বলি, যে এরা কি কি ধর্ম নরমালি দেখায়, যে এরা বেশিরভাগ ক্ষেত্রে পি ব্লক মৌলগুলা, এদের এটার মধ্যে ধাতু আর অধাতু উভয় শ্রেণীর মৌলই আছে এই পি ব্লক মৌলগুলোর মধ্যে। আর এরা বেশিরভাগই তড়িৎ ঋণাত্মক, যেহেতু তারা পর্যায় সারণীর ডান সাইডে, আমরা জানি ডান দিকের মৌলগুলা বেশি তড়িৎ ঋণাত্মক। আর এরা পরিবর্তনশীল যোজনী দেখাইতে পারে, এদের আয়নীকরণ শক্তির মান বেশি, কারণ তারা যেহেতু তড়িৎ ঋণাত্মক মানে ইলেকট্রন নিতে চায়, তাদের ইলেকট্রন আসক্তি বেশি, আয়নীকরণ শক্তির মান তাদের আহ, এজন্য উচ্চ হয়। আয়নীকরণ, তাদের ইলেকট্রন তারা সহজে ছাড়তে চায় না। আচ্ছা, এরপর হচ্ছে এরা রঙিন যৌগ, বর্ণহীন যৌগ উভয় টাইপের যৌগ গঠন করতে পারে। এই আর কি মোটামুটি, মানে এগুলা নিয়ে কিছু কথাবার্তা আছে, একটা রিডিং দিবি। তো যে কোশ্চেন গুলো আসে সেগুলো বলতেছি। একটা হচ্ছে গ্রুপ 13 মৌল যেটা অ্যালুমিনিয়াম। তো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ, ওই যে আগের দিন যে ডাইমার বলছিলাম, সেই ডাইমারের ব্যাপারটাই চলে আসছি, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা একটা কোশ্চেন, ডাইমার হিসেবে থাকে বা ডাইমার গঠন করে কেন। একই সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা ঊর্ধ্বপাতিত হয়, আই মিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আমরা যদি তাপ দিই, নর্মালি
তাপের মানটা হচ্ছে 180°। যদি আমরা 180°C তাপ দিই, এটা কঠিন অবস্থা থেকে উদ্দায়ী হয়ে যায়, সরাসরি বাষ্পে চলে যায়। তো এটার রিজনটা কি? আমরা অলরেডি সন্নিবেশ বন্ধন পরে আসছি, সো এখন এটা ইজি লাগবে, সমস্যা নাই। যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যদি আমরা গঠনটা দেখি, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডে হচ্ছে AlCl3। তো নর্মালি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে আয়নিক যৌগ হিসেবে চিন্তা করতাম, যে অ্যালুমিনিয়াম 3টা উম, ছেড়ে দেয় ইলেকট্রন, আর 3টা ক্লোরিন সেই 3টা ইলেকট্রন গ্রহণ করে, তারপরে তারা আয়নিক যৌগটা গঠন করে। কিন্তু ওই যে ফাজানের নীতি, অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব অনেক বেশি, 3 ক্যাটায়নের চার্জ বেশি, তো সব মিলে এই যে অ্যানায়ন, যেগুলা অ্যানায়নের পাশ দিয়ে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, সেই ইলেকট্রনগুলা অ্যালুমিনিয়ামের দিকে অনেকখানি সরে যায়, বিকৃত হয়ে যায়। এর ফলে এই বন্ধনটা আর ক্যাটায়ন, এই সরি আয়নিক থাকে না, এটা সমযোজী বন্ধনের রূপ নেয়। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আমাদের সমযোজী যৌগ। ওকে, তো এখন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগের যে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামের বাইরে এখন অষ্টক পূর্ণ হয় নাই। আর অ্যালুমিনিয়ামের যেহেতু 3s2 3p3, তার মানে তার ওই যে পি অরবিটাল এখনো ফাঁকা আছে, একই সাথে তার ওই ডি অরবিটালও ফাঁকা আছে, ফাঁকা ডি অরবিটাল আছে। তার মানে সে ওই যে সন্নিবেশ বন্ধন এক জোড়া ইলেকট্রন নেওয়ার মতো তার অ্যাবিলিটি আছে। তো যখন এরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দুইটা অণু পাশাপাশি আসবে, তো এখানে আমি আরেকটা আঁকতেছি পাশে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের, তার মানে হওয়ার কথা ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কিন্তু আয়নিক যৌগ ওই ফাজানের নীতির কারণে এটা এখন সমযোজী যৌগ হিসেবে আচরণ করতেছে। তো তখন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এই যে ক্লোরিনের বাইরে আবার জানি আমরা মুক্তজোড় ইলেকট্রন থাকে, এরকম 3 জোড়া থাকে। ওকে, তো এই ক্লোরিনটা এক জোড়া ইলেকট্রন এই অ্যালুমিনিয়ামকে দিবে, সন্নিবেশ বন্ধন গঠন করবে। আবার এইখান থেকে এই ক্লোরিনটা, মানে পাশাপাশি দুইটা পরমাণু, এটা আবার এটাকে এক জোড়া ইলেকট্রন দিবে, দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করবে, এবং এই সন্নিবেশ বন্ধন গঠন করে তারা এই একসাথে দুইটা অণু এক জায়গায় হয়ে থাকবে, এটাকে ডাইমার বলি, আমরা আগে পড়ে ফেলছি। তো এইটা তখন সংকেতটা হবে Al2Cl6, Al2Cl6। ওকে, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার মানে ডাইমার গঠন করার রিজন কি? ওই অ্যালুমিনিয়ামের উচ্চ চার্জ ঘনত্বের কারণে, যেহেতু তার সমযোজী বন্ধনে সে রূপ নিচ্ছে, পরবর্তীতে তার ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে সে একজোড়া ইলেকট্রন নিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারছে। এবং এখন এই অণুগুলা, তার মানে এরা এখন আর আয়নিক যৌগ নাই, তার মানে আয়নিক যৌগ যেমন কেলাস গঠন করে থাকে, ওই নর্মাল একটা ক্যাটায়নের চারপাশে আর কতগুলো অ্যানায়ন যে থাকে, ওভাবে তারা না থেকে তাদের মধ্যে এখন ভ্যান ডার ওয়ালস বল আকর্ষণ চলে আসছে। কিভাবে? এই যে এরকম প্রত্যেকটা Al2Cl6 অণু, এরা পরস্পরের সাথে এক জায়গায় হয়ে ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আবদ্ধ হয়ে থাকে। এই কারণে আমরা যখন এটাকে তাপ দেই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন সলিড অবস্থায় আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন সলিড অবস্থায় আছে, তার মানে সেখানে এরকম অসংখ্য Al2Cl6 এই আহ, অণুগুলা ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আবদ্ধ হয়ে সলিড অবস্থায় আছে। তো ওটাকে তাপ দিলে এরা সহজেই 180°C তাপমাত্রায় এরা তরলে না গিয়ে সরাসরি বাষ্পে চলে যায়, গ্যাস হয়ে যায়। তো এটাও লিখে রাখলাম যে এর ঊর্ধ্বপাতন ঘটে কেন, এর ঊর্ধ্বপাতন ঘটে কেন। ওকে, বইয়ের মধ্যেই অ্যান্সারগুলো খুব সুন্দর করে কিভাবে লিখবি তুই ওভাবেই লেখা আছে, সো জাস্ট খালি আমি বুঝিয়ে দিচ্ছি, একটু পড়ে নিবি। আচ্ছা, এইবার আসি আমাদের আরো একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা জলীয় দ্রবণে আহ, অম্লধর্মী হয়, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি আমি পানিতে দিই, তাহলে এটা অম্লধর্মী দ্রবণ গঠন করে, মানে সেটা অ্যাসিড ধর্ম দেখায়। তো এইটার রিজনটা একটু দেখাই। মুসলাম, এটাকে অবশ্য কয়েকভাবে ব্যাখ্যা করা যায়, এক এক বইয়ে এক এক ভাবে লেখা আছে, সবগুলাই ঠিক। তো আমি একটা সহজ ব্যাখ্যা দিচ্ছি, যে AlCl3 এর জলীয় দ্রবণ অম্লধর্মী ব্যাখ্যা করো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানিতে দিই,
AlCl3, এটাকে যদি আমরা পানিতে দিই, 9, 10 এই বিক্রিয়াটা আমরা পড়ে আসছিলাম, এরকম উৎপন্ন হয় AlOH3 প্লাস HCl। এর মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা অধক্ষেপ আকারে আসে। ওকে, তো এটাকে 3, আচ্ছা সমতা করলাম না আমি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পানিতে দেওয়ার পর দুইটা যৌগ পাইছি, একটা ক্ষার ধর্মী যৌগ মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড OH আছে ক্ষার, আর একটা HCl, বাট এটা হচ্ছে দুর্বল ক্ষার আর এটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড বা তীব্র অ্যাসিড। তো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন আমরা পানিতে দিচ্ছি, তখন পানিতে মিশে যে ক্ষার আর অ্যাসিড দুইটা উৎপন্ন হয়েছে, ওইটা পানির মধ্যে কিভাবে ভেঙে থাকবে? এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা যেহেতু দুর্বল, এটা এই উভমুখী বিক্রিয়ার মাধ্যমে খুব সামান্য পরিমাণ Al3+ আর 3OH-, সামান্য পরিমাণে OH- আয়ন উৎপন্ন করবে। আর যেহেতু এটা তীব্র অ্যাসিড, এইটা পুরাপুরি ভাবে ভেঙে একমুখী বিক্রিয়া দিলাম, H+, এখানে অ্যাকোয়াস লেখা উচিত ছিল সবগুলোর পাশে, আমি লিখলাম না, তোরা বুঝে নিস, H+ আর Cl- উৎপন্ন করবে। তাহলে এখন যে অবস্থা হবে, পানির মধ্যে H+ এর পরিমাণ অনেক বেশি হবে, আর ওখান থেকে যে কয়টা OH- আসবে সেগুলো আবার এই H+ দ্বারা প্রশমিত হয়ে যাবে। তার মানে এখন দ্রবণের মধ্যে H+ এর পরিমাণ অনেক বেশি হবে। তো এইটার পরিমাণ অনেক বেশি, যেহেতু পানির মধ্যে এখন H+ এর পরিমাণ বেশি থাকবে ওই জলীয় দ্রবণের মধ্যে, এই জন্য তার জলীয় দ্রবণটা অম্লধর্মিতা দেখাবে বা অ্যাসিড ধর্মিতা দেখাবে। সবাই বুঝছিস এটুক? আচ্ছা, বিরক্ত লাগলে বলিস কিন্তু। আচ্ছা, এবার আমরা ওকে, তারপরে আসি এই পি ব্লকের কয়েকটা মৌল উভধর্মী অক্সাইড গঠন করে, এরকম কয়েকটা আছে, সেগুলা হচ্ছে পি ব্লকের হচ্ছে অ্যালুমিনিয়াম, আর গ্রুপ 14 আরো কয়েকটা আছে, সবগুলোকে আমি একসাথে লিখে ফেলি, উভধর্মী অক্সাইড প্রায়। আচ্ছা, আমরা এখনো পি ব্লকই পড়তেছি, অবশ্যই এখানে পি ব্লক আর আচ্ছা হ্যাঁ, পি ব্লকই পড়তেছি, সমস্যা, পি ব্লক, ওকে, উভধর্মী অক্সাইড। ওই গ্রুপ 13-তে হচ্ছে আছে এই অ্যালুমিনিয়াম, আর গ্রুপ 14-তে আছে ওই টিন আর হচ্ছে লেড, এরা আছে। তো এই তিনটেই আসে পরীক্ষায় আসলে বেশি। জিঙ্কও আছে, জিঙ্কও একটা উভধর্মী অক্সাইড, সেটা অবশ্য ডি ব্লকে। আমাদের এই পি ব্লকের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এটা 9, 10-এ পড়ে আসছিলাম আমরা। তো এইগুলা কোশ্চেন আসে খ নাম্বারের জন্য, মাঝে মাঝে অবজেক্টিভে আসে যে দেখাও যে এটা একটা উভধর্মী অক্সাইড। তো তো এটার উভধর্মিতা প্রমাণ করার জন্য আমার কি করা লাগবে? একবার এটাকে অ্যাসিডের সাথে বিক্রিয়া দিব, আরেকবার এটাকে ক্ষারের সাথে বিক্রিয়া দিব। তো অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া দিই তখন তার ক্ষার ধর্মের প্রমাণ পাবো, আর ক্ষারের সাথে বিক্রিয়া দিলে তখন তার অ্যাসিড ধর্মের প্রমাণ পাবো। তো অ্যাসিডের সাথে যদি অ্যালুমিনিয়ামের বিক্রিয়া দিই তাহলে আসবে LCl3 প্লাস H2O, আর ক্ষারের সাথে বিক্রিয়া দিলে NaAlO2, যেটার নাম সোডিয়াম অ্যালুমিনেট, প্লাস H2। তার মানে সে অ্যাসিডের সাথেও বিক্রিয়া দেয়, সে ক্ষার হিসেবে আচরণ করে, সে ক্ষারের সাথেও বিক্রিয়া দেয়, অ্যাসিড হিসেবে আচরণ করে। ওকে, আমি সমতা করলাম না, সমতা তোরা করে নিতে পারিস। এরকম গ্রুপ 14-এর কয়েকটা আছে, যেমন SN, এটা টিনের ক্ষেত্রে, টিনের যে অক্সাইড SnO2, এইটাও আমরা অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া দেই, স্ট্যানাস ক্লোরাইড, টেট্রাক্লোরাইড, এইটা, আর সাথে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে স্ট্যানিক, কারণ স্ট্যানাস হচ্ছে Sn2+, এটা হচ্ছে 4 দেখাচ্ছে।
যোজনী, সো এটা হচ্ছে স্ট্যানিক হবে। আর হচ্ছে আরেকটা সাথে হচ্ছে H2O, এইটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই তাহলে পাবো হচ্ছে, এটা যেমন সোডিয়াম অ্যালুমিনেট ছিল, এবার এটা পাবো সোডিয়াম স্ট্যানেট, সোডিয়াম Na2SNO3 প্লাস H2O। যদি কখনো এখানে ওই যে সংকেত ভুলে যাস যে এখানে 2 হবে না 1 হবে, এগুলা ওই জারণ সংখ্যা দিয়ে মিলাই নিবি। যেমন এখানে Na2 আসবে কি আসবে না, এরকম যদি কখনো তোর কনফিউশন হয়, তখন কিভাবে মিলাবি, যে মোট জারণ সংখ্যা যাতে শূন্য আসে। এখানে অক্সিজেনের হচ্ছে দুইটার -4, তাহলে এই টোটালটা মিলে +4 আসা লাগবে। তো অ্যালুমিনিয়ামের হচ্ছে +3, সোডিয়ামের হচ্ছে +1, তাহলে এই যে +4 -4 মিলে শূন্য হয়ে গেছে, তার মানে সংকেতটা ঠিক আছে। কেউ যদি এখানে 2 দেয় তাহলে অ্যালুমিনিয়ামের +3, দুইটা সোডিয়ামের +2, +5 হয়ে যাবে, সংকেতটা ঠিক নাই। এখানে একই অবস্থা। অক্সিজেনের হচ্ছে তিনটা অক্সিজেনের -6, তাহলে এই দুইটা মিলে টোটাল আমার +6 আসা লাগবে। তো এই টিনের যোজনীটা এখানে এখানে ছিল 2, এখানে সরি, এখানে অক্সিজেনের 2, আর এখানে হচ্ছে এসএন এর 4 ছিল, কাটাকাটি গিয়ে 2 আসছে, তার মানে এখানে এসএন এর যোজনী হচ্ছে 4 +4 জারণ সংখ্যা। তো এখানে হচ্ছে +4, আর দুইটা অক্সিজেনের হচ্ছে, দুইটা সোডিয়ামের হচ্ছে +6, তাহলে টোটালটা শূন্য আসতেছে। সব সময় টোটাল সংকেতের জারণ সংখ্যা যেন শূন্য আসে। ওকে, তো এইভাবে সংকেত মিলিয়ে দেখতে পারবি যে ঠিক আছে কিনা। তো এখানেও সে ক্ষার ধর্ম দেখাচ্ছে, এখানে সে অ্যাসিড ধর্ম দেখাচ্ছে, এটা একটা। আর একটা হচ্ছে লেডের ক্ষেত্রে লেড অক্সাইড, আর হচ্ছে লেড অক্সাইড PbCl2 প্লাস H2O, আর এটা হচ্ছে NaPbO2। এখন কথা হচ্ছে এটা ঠিক আছে কি ভুল সেটা আমরা কিভাবে বুঝবো? ধর এখানে 2 দিব কি দিব না। অক্সিজেন দুইটার হচ্ছে -4, লেড এখানে দুই যোজনী দেখাচ্ছে, তাহলে +2, এখানে একটা অক্সিজেন +3 হচ্ছে, তাইলে টোটাল। তো আমার আরো একটা সোডিয়াম লাগবে, তার মানে এখানে Na2 হবে। ওকে, এভাবে আমরা সংকেতটা যাচ করে সংকেত ভুল হইলেও ধরতে পারবো। তো এই অক্সাইড গুলোকে আমরা উভধর্মী অক্সাইড বলি, কারণ এরা একই সাথে অ্যাসিড ধর্ম দেখায়, ক্ষার ধর্ম দেখায়। এরকম আরেকটা আছে জিঙ্ক অক্সাইড, চাইলে এখানে যেহেতু লিখে ফেলছি লিখে দিই, মানে এটাই অবশ্য ডি ব্লকের, যদি আমাদের পরে আবার মনে না থাকে আমার বলতে, এই জন্য আগের থেকে দেখাই দিলাম। জিঙ্ক অক্সাইড, এটা HCl এর সাথে বিক্রিয়া দেয়, আবার জিঙ্ক অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও বিক্রিয়া দেয়। তো HCl এর সাথে বিক্রিয়া দিলে জিঙ্ক ক্লোরাইড প্লাস H2O, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে Na2ZnO2 প্লাস H2O। সংকেত ঠিক আছে নাকি কিভাবে যাচ করব? অক্সিজেনের দুইটা -4, জিঙ্কের +2, আর সোডিয়ামের দুইটার +2। ওকে, তো এগুলাই মোটামুটি কমন এই ছিল আর কি, উভধর্মী অক্সাইড ছিল, পরীক্ষায় আসলে এগুলা থেকে আসে, খ নাম্বারের জন্য আসে। তোরা কি এখনো বিরক্ত হয়েছিস, ধৈর্য হারাইছিস? আর 10 মিনিট বলা যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর 10 মিনিট বলি। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, এই যে আর একটু 10 মিনিট। জারণ সংখ্যা মিলানোটা কেউ বুঝিস নাই, যদি এরকম না বুঝে থাকিস তাহলে বল। প্রথমবার কষ্ট হইলে পরের গুলার উদাহরণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, প্রথমবার মনে হয় একটু ঝামেলা হইতে পারে। ওকে, আসি তো এখন হচ্ছে আমাদের গ্রুপ 14, যেটা ছিল ওই যে কার্বন সিলিকন সেই গ্রুপের, তো ওটাও পি ব্লক। তো কোশ্চেন হচ্ছে 9-10 পড়ে আসছিলাম যে CO2 গ্যাসীয় কিন্তু SiO2 কঠিন। সো যদি এটা তোদের মনে থাকে, মনে আছে বোধ হয়, তবু আমি আরেকবার একটু মনে করাই দিই। কার্বন আর সিলিকন একই গ্রুপের মৌল, কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা গ্যাসীয় আর SiO2টা কঠিন। এটা হওয়ার রিজনটা কি ছিল?
যে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন যে অক্সিজেনের সাথে যুক্ত হয়, সেখানে কার্বন ডাই অক্সাইডটা একক অণু আকারে থাকে, তার পাশের কার্বন ডাই অক্সাইড অণুর সাথে তার কোনো সম্পর্ক নাই, সে সেখানে বিচ্ছিন্ন অবস্থা এবং একক অণু আকারে তার পাশের যে কার্বন ডাই অক্সাইড তার সাথে সে যে সম্পর্কটা দিয়ে যুক্ত, সেই সম্পর্কটা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। সেটা হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। যেহেতু এই ভ্যান ডার ওয়ালস বল অনেক দুর্বল, সো কক্ষ তাপমাত্রায় এরা অনেক দূরে দূরে অবস্থান করে, ভ্যান ডার ওয়ালস বল। ওকে, তো এই ক্ষেত্রে এরা গ্যাসীয় হয়। কিন্তু যদি আমরা সিলিকন ডাইঅক্সাইডের কথা চিন্তা করি, সেখানে যে ব্যাপারটা হয়, সিলিকন সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে এইরকম অবস্থা হয়। সিলিকন ডাইঅক্সাইডের একটা অণু এভাবে সিলিকনের সাথে বন্ধন সৃষ্টি না করে সেই বন্ধনটা এভাবে হয়, সিলিকন ডাইঅক্সাইড এরকম পাশের আর একটা সিলিকন ডাইঅক্সাইডের অণুর সাথে, ধর এখানে সিলিকন ডাইঅক্সাইড সরাসরি এই অক্সিজেনটা তার আর একটা হাত ইউজ করে পাশের অণুর সিলিকনটাকে ধরবে, আবার এই সাইডে আর একটা সিলিকন আরেকটা অক্সিজেনকে সে ধরতেছে। এরকম একটা অবস্থা। এরকম নিচে আরেকটা সিলিকন ডাই অক্সাইডের অক্সিজেনের সাথে সে যুক্ত হয়ে থাকে। তো এইরকম একটা অবস্থায় প্রত্যেকটা সিলিকন তার চারপাশে চারটা অক্সিজেনের সাথে যুক্ত, আর প্রত্যেকটা অক্সিজেন তার চারপাশে দুইটা সিলিকনের সাথে যুক্ত। এই গঠনটা তোদের আশা করি মনে আছে। এভাবে সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে সিলিকন ডাইঅক্সাইড অণুগুলা পরস্পর পরস্পরের সাথে এরকম যুক্ত হয়ে একটা বিশাল নেটওয়ার্ক গঠন করে, পলিমার অণু গঠন করে, যেখানে প্রত্যেকটা সিলিকন তার চারপাশে চারটা অক্সিজেনের সাথে সমযোজী বন্ধন দিয়ে যুক্ত, প্রত্যেকটা অক্সিজেন তার চারপাশে দুইটা সিলিকনের সাথে সমযোজী বন্ধন দিয়ে যুক্ত। সো আমার যদি এখন অণুগুলোকে বিচ্ছিন্ন করতে হয়, আমার একটা সিলিকনকে সরাইতে গিয়ে চারটা সমযোজী বন্ধন ভাঙতে হবে, একটা অক্সিজেনকে সরাইতে গিয়ে দুইটা করে সমযোজী বন্ধন ভাঙতে হবে, মানে হিউজ পরিমাণ তাপের দরকার হবে। এই জন্য সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। মনে আছে না সবার এইটুক? আচ্ছা, হ্যাঁ, ওকে। আচ্ছা, এইবার তাহলে এটা নিয়ে আমি বেশি বললাম না, আর বইয়ের মধ্যেও লেখা আছে, সুন্দর করে বুঝাই দিলাম জাস্ট। এইবার পরের কোশ্চেনটা এইটা দিয়ে শেষ করতেছি। কার্বন কার্বন গ্রুপ 14 মৌল, তার ক্লোরাইড নিছি আর কি, কার্বন টেট্রাক্লোরাইড। আর কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, মানে পানিতে দিলেও ভাঙে না, বিশ্লেষিত হয় না। কিন্তু অর গ্রুপেরই আরেকটা মৌল যেটা সিলিকন, তার যদি টেট্রাক্লোরাইড নেই, এই হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়। এইটার রিজন ব্যাখ্যা করতে বলে। এরকম আরো কয়েকটা কোশ্চেন আছে একই টাইপের। হয় কেন? আর্দ্র বিশ্লেষণ মানে ছিল ওই যে পানির আহ, দুইটা পার্ট, যে পানির H+ আর OH পার্ট, এইটা ওই যৌগটার দুইটা বিপরীত পার্টের সাথে যুক্ত হয়ে যাবে। মানে ধর সিলিকনকে যদি আমরা পানিতে দেই, তাহলে সিলিকনের পজিটিভ পার্ট, মানে সিলিকন টেট্রাক্লোরাইডের পজিটিভ পার্টটা পানির নেগেটিভ পার্ট OH এর সাথে চলে যাবে, এরকম SiOH4 হবে, আর সাথে পানির H পার্টটা এটার নেগেটিভ পার্ট Cl এর সাথে চলে যাবে, HCl আসবে, এরকম হয়। কিন্তু যদি কার্বন টেট্রাক্লোরাইড, তো একই গ্রুপের যেহেতু মৌল, আমরা আশা করতেছি এরও এরকম বিক্রিয়া দেখানোর কথা ছিল, কিন্তু সেই বিক্রিয়াটা দেখায় না। তো এইটার রিজনটা কি? তো এইটার রিজনটা সেই সন্নিবেশ বন্ধন। তো কিভাবে হচ্ছে, আমরা জানি যে সিলিকন এর মধ্যে ডি অরবিটাল আছে, সিলিকনের মধ্যে ডি অরবিটাল আছে, বাট কার্বন তো ওই যে 2 নাম্বার শেল তার বাইরে, সো কার্বনের মধ্যে কোনো ডি অরবিটাল নাই। তো সিলিকনের মধ্যে যেহেতু ফাঁকা ডি অরবিটাল আছে, আমি একটা সিলিকন টেট্রাক্লোরাইডের যদি গঠন আঁকি, তো এই সিলিকন টেট্রাক্লোরাইড, সরি এটা সিলিকন। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যদি এই সিলিকন টেট্রাক্লোরাইড এটার কাছে যখন পানির অণু আসবে,
পানির অণুর আবার আমরা জানি এরকম 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, ওর আবার 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে তখন এই সিলিকন কি করবে, ওই এক জোড়া ইলেকট্রন নিবে, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এখানে যুক্ত হবে। তো ওটাকে আমার একটু ঢং করে আঁকা লাগবে এখন। তো আমি জিনিসটাকে একটু ঢং করে আঁকি। এই পানির অণু, এটার যে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, সেটা সে এই সিলিকনকে দিবে। ওকে, সিলিকনকে দিয়ে যখন সিলিকনকে এই অক্সিজেন এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন দিবে, অক্সিজেন নিজে তো আবার তড়িৎ ঋণাত্মক পরমাণু, তার আবার ইলেকট্রনের শর্ট পড়বে বা ঘাটতি পড়বে। সে তখন আবার এই বন্ধন থেকে ইলেকট্রন টানবে। এই বন্ধন থেকে ইলেকট্রন টানলে হাইড্রোজেনটা তখন ইলেকট্রন শর্টে পড়ে যাবে। তো তখন ওই হাইড্রোজেন কি করবে, এই ক্লোরিনটাকে নিয়ে আলাদা হয়ে যাবে। তাইলে প্রথমে যে ব্যাপারটা হলো, প্রথমে একটা অণু মানে সিলিকনের সাথে, সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে পানির একটা অণু এসে যুক্ত হওয়ার সময় HCl-টা মাইনাস আকারে HCl দেখাচ্ছি, HCl-টা বের হয়ে গেল, এই অবস্থা দাঁড়াইলো SI Cl Cl তিনটা, আর সাথে একটা OH আসলো। এটা একবার হইলো। পরবর্তীতে এখনো কিন্তু সিলিকনের বাইরে ফাঁকা ডি অরবিটাল আছে, কারণ ওর আগের মতোই 4টা বন্ধনী হয়ে গেছে। সো আবার একটা অণু, পানির অণু আরেকটা আসবে, আবার আরেকটা আসার পর সো আরেকবার এরকম প্লাস H2O দিচ্ছি, মাইনাস HCl দিচ্ছি। ওকে, আরেকবার যখন পানির অণু এসে বসবে, তখন এখান থেকে আরেকটা Cl চলে যাবে, ঠিক একই কাহিনী, একই রকম ভাবে হবে। তো তখন এখানে 2টা Cl থাকবে, এরকম 2টা OH এসে বসবে, আরেকটা Cl চলে যাবে ওই যে H এর সাথে। এভাবে এটা পরবর্তীতে আরো 2বার হবে। সো ওটাকে আমি একবার এখানে লিখে দিলাম প্লাস 2H2O, বা চাইলে আমরা এখানে 3H2O দিয়ে লিখে দিতে পারতাম, মাইনাস 2HCl, মানে বাকি 2টাও চলে যাবে ধাপে ধাপে। এবং ফাইনালি আমরা এটা পাবো SiOH 4, আর সাথে ওই যে 4টা HCl বেরিয়ে আসছে। তো এটা কেন সম্ভব হইলো, কারণ সিলিকনের বাইরে ফাঁকা ডি অরবিটাল ছিল, সে পানির অণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারতেছিল বলে এই কাহিনীটা ঘটছে। আর কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, সো সে পারতেছে না এরকম পানির অণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে, এই কারণে সে পানিতে আদ্র বিশ্লেষণ হয় না। সবাই এটুকু বুঝছিস? ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আমাদের এখনো পি ব্লক মৌল শেষ হয় নাই। পি ব্লক মৌল এটা তো গ্রুপ 14 ছিল, এখনো গ্রুপ 15, 16, 17, 18 এগুলা বাদ আছে, এবং ডি ব্লক বাদ আছে। তো আমরা নেক্সট ক্লাস ওগুলা দেখবো। সে পর্যন্ত ভালো থাকি সবাই। আল্লাহ হাফিজ।